সবই তো বুঝলাম, কিন্তু আমার পক্ষে যে পর্যন্ত করা সম্ভব আমি তা করেছি। আর সত্যি বলতে আমার 40 বছরের ডাক্তারি জীবনে এরকম কেস আমি এর আগে একটাও দেখিনি। বলতে খারাপ লাগছে সোমনাথ বাবু, আপনার বন্ধুকে কোনো ভালো মেন্টাল অ্যাসাইলামে অ্যাডমিট করানোই আমার মনে হয় বেটার হবে। কী সব বলছেন ডাক্তারবাবু? আপনার দ্বারা সম্ভব না তার মানে এই নয় যে কারোর দ্বারা সম্ভব না। দেশে তো আপনি একাই সাইকিয়াট্রিস্ট নন। আমি দরকার পড়লে দেশের সব থেকে বড় মনোরোগ বিশেষজ্ঞের কাছে দেখাবো। বিহেভ ইয়োরসেলফ মিস্টার বিকাশ। আপনি একজন ডাক্তার হয়ে কি করে ভুলে যান বলুন তো যে মানসিকভাবে অসুস্থ আর পাগল হয়ে যাওয়া এক নয়? চলে আয় সোমনাথ। সরি ডাক্তারবাবু, এক্সট্রিমলি সরি। আসলে বুঝতেই তো পারছেন। কোনো এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই সোমনাথ বাবু, আমি সব বুঝি। আপনি যান, গিয়ে বন্ধুকে সামলান। আর মেন্টাল অ্যাসাইলামের ব্যাপারটা কিন্তু আমি সিরিয়াসলি বলিনি, ওটা বললাম ওনার রিয়াকশনটা চেক করার জন্য। তুই ওরকম রুড বিহেভটা না করলেও পারতি। ডক্টর সেন এই শহরের সব থেকে পুরনো সাইকিয়াট্রিস্ট। উনি কি ভাবলেন বলতো? যা ভাবে ভাবুক, উনি আমাকে ইনডাইরেক্টলি পাগল বলেছে সোমনাথ। আমাকে পাগলা গারদে পাঠানোর পরামর্শ দিচ্ছে তোকে, আর আমি নিজে সেখানে বসে থেকে সেটা চুপচাপ শুনে যাব? ওর চিকিৎসায় আমার কাজ দেয়নি। গত 9 মাস ধরে আমাকে ভুলভাল ডায়াগনোসিস করে চলেছে। সেই ব্যর্থতা ঢাকতে এই সব বলে চলেছে। আমি বুঝি না ভাবিস? আমি থেকে যাব রাত্রে? না, তুই আর কতদিন থাকবি? একাই যখন থাকতে হবে তখন সেটাই অভ্যেস করা ভালো। চলি, গুড নাইট। কি গো ডাক্তারবাবু, কি বললেন? ডক্টর সেন তো হাল ছেড়ে দিচ্ছেন। দেখি অন্য কোনো ব্যবস্থাই করতে হবে মনে হচ্ছে। কি ভয়ানক কাণ্ড! বাপরে, আমার হলে আমি তো ভয়ে মরেই যেতাম। আরে ধুর বাবা, ওটা ঘুমের ভেতরে দেখা একটা দুঃস্বপ্ন। সে তুমি যাই বলো বাবা, ব্যাপারটা কিন্তু আমার কাছে নেহাতি একটা দুঃস্বপ্ন বলে মনে হয় না। একই স্বপ্ন মানুষ প্রতিদিন কিভাবে দেখে? কিছু একটা গন্ডগোল তো নিশ্চয়ই আছে। আচ্ছা, কাল সকালে তাড়াতাড়ি বেরোনোর আছে। তুমি যাও, খাবার বারোগে। আমি হাত মুখটা ধুয়ে আসছি এক্ষুনি। কি গো, এত রাতে কে রাখছে? জানি না, দাঁড়াও দেখছি। না না, আগে থেকে দরজা খুলো না, আগে একবার ডেকে দেখো। কে কে বাইরে? সোমনাথ, আমি বিকাশ। দরজা খোল, দরজা খোল তাড়াতাড়ি। দাঁড়া, খুলছি। দরজা খুলতেই বিকাশ হুড়মুড়িয়ে ঘরের ভেতর ঢুকে পড়ল। ওর চোখে মুখে তীব্র ভয়ের ছাপ। তারপর দেখলাম ওর গলার কাছে একটা দগদগে ক্ষত, সেখান থেকে রক্ত ঝরে পড়ছে। বিকাশ, এসব কি করে? কি হয়েছে? আমি আর বাঁচবো না সোম। ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে বাঁচতে দেবে না। কি হয়েছে খুলে বল। স্বপ্নটা কি আজকে আবার? তোকে আগেও অনেকবার বলেছি আমি স্বপ্ন দেখি না। যেটা দেখি সেটা সম্পূর্ণ বাস্তব। শুধু চোখ খুললেই সে হারিয়ে যায়। কিন্তু আজ আর সে আমার ঘুম ঘরে আসেনি। আজ সে আর আমি চোখ খুললেই পালিয়ে যায়নি। আজ সে আমাকে খুন করতে এসেছিল। এই দেখ, আমার সারা শরীরে তার নখের আঁচড়। এগুলো কি স্বপ্ন হতে পারে সোম? নাও, এবার আমার কথা বিশ্বাস হলো তো? আমি আগেই বুঝেছিলাম এটা কোনো সাধারণ ব্যাপার নয়। এ ডাক্তার দেখিয়ে সারবে না, এখনো সময় আছে। আমার কথা শোনো। তুমি থামবে না সোম, বৌদি ঠিক কথাই বলেছে। পৃথিবীর কোনো ডাক্তার আমাকে বাঁচাতে পারবে না। আমি হাজি সাহেবের কাছেই যাব। বিজ্ঞানের ওপর তো এতদিন ভরসা রাখলাম, কিছুই যখন হলো না তখন যাকে এতকাল কুসংস্কার বলে বুজরুগি বলে উড়িয়ে দিয়েছি, এবার না হয় সেটার ওপরেই একবার ভরসা করে দেখি। বেশ, ঠিক আছে। তুই যখন যেতে চাইছিস তাহলে চল কালই। আর আজ রাতে বাড়ি যেতে হবে না, পাশের ঘরটা খুলে দিচ্ছি, গিয়ে শুয়ে পড়। দাঁড়াও, আমি তোমাকে একটু ফার্স্ট এড করে দিই। আমি ফার্স্ট এড বক্সটা নিয়ে আসছি। আমার মনে হয় এবার তোর বাড়িতে জানানো দরকার। না না, মা এমনিতেই হার্টের পেশেন্ট,
এসব জানলে টেনশন করে আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। অনুপমার মৃত্যুটা মা এখনো ভুলতে পারেনি। এর মধ্যে মাকে আর নতুন করে টেনশন দিতে চাই না। আবার সামনে সোজা হয়ে বসো তো দেখি বাবা, আর তোমরা ওই পাশের বেঞ্চিতে গিয়ে বসো। দেখি মাথাটা। বুঝলাম। তা বলো, তোমার কি সমস্যা, সব খুলে বলো। আমার জীবনে কোনো ঝঞ্ঝাট ছিল না জানেন। বাবা নেই, মা আর একজন কাজের মাসি থাকে গ্রামের বাড়িতে। আমি এখানে 12 বছর ধরে একাই আছি ব্যবসার জন্য। এই বছরখানেক আগে হঠাৎ কোত্থেকে একটা কালো কুচকুচে বিড়ালের বাচ্চা এসে জোটে আমার বাড়িতে। আমি সারাদিন একাই থাকি, আর কোনো প্রাণী নেই, তাই আর সেটাকে তাড়াইনি। সব সময় সেটা আমার পাশে পাশেই ঘুরে বেড়াতো। আমি খেতে বসলে সে আমার পায়ের কাছে চুপচাপ বসে লেজ নাড়ত। আমি কাজে বসলে সে টেবিলের উপর বসে থাকতো। তার স্বভাব ছিল ভীষণ শান্ত। সে কোনোভাবেই আমাকে বিরক্ত করত না। বছরখানেকের মধ্যেই বেশ বড়সড় হয়ে গেল। 1 বছরে সে আমার এতটাই নেওটা হয়ে উঠল যে আমি কাজে বেরোনোর সময় রাস্তা পর্যন্ত সে আমার পেছন পেছন যেত। তার জন্য আমি রোজ মাছ কিনতাম। এরপর ব্যবসার জন্য আমাকে সপ্তাহখানেক শহরের বাইরে যেতে হয়েছিল। 1 সপ্তাহ পর বাড়ি ফিরে এসে বিড়ালটাকে যথারীতি দেখতে পাই, কিন্তু ওর আচরণে বেশ কিছু পরিবর্তনও টের পাই। সবথেকে অবাক করা ব্যাপারটা টের পেলাম সেদিন রাতে খেতে বসে। আমি নিজে খেয়ে তারপর বিড়ালটাকে খেতে দিই। এদিনও তাই দিলাম, ভাত আর একটা মাছের ঝোল। কিন্তু অবাক হয়ে দেখলাম বিড়ালটা খাবারে মুখই দিল না, বরং খাবারটা সামনে দিতেই সেখান থেকে মুখ ঘুরিয়ে চলে গেল। তারপর ভাবলাম আমি এতদিন বাড়ি ছিলাম না, হয়তো পাশের বাড়িটারই খেয়ে এসেছে এতদিন, আজকেও তাই করেছে। রাতের বেলা ঘুমের মধ্যে টের পাচ্ছিলাম একটা চতুষ্পদী জীব আমার পা থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠছে। কোমর ছাড়িয়ে আমার বুকের কাছে এসে সেটা আমার বুকের উপর শুয়ে পড়ল। একটা ভয়ানক ঠান্ডা লোমশ শরীর, তার ধারালো নখগুলো ছুঁয়ে আছে আমার বুকের মাংস, কিন্তু আঁচড় কাটছে না। আমাকে একটু আঘাত সে করতে চাইছে না। ঘুমঘোর কাটিয়ে ধরফর করে লাফিয়ে উঠলাম। কই, কোথাও তো কিছু নেই। ভাবলাম হয়তো দুঃস্বপ্ন দেখেছি। পাশে টেবিলে রাখা জলের গ্লাস থেকে 1 গ্লাস ঠান্ডা জল খেয়ে আবার শুয়ে পড়লাম। আমার ব্যস্ততা বেড়ে গেল অনেক সকালে বেরিয়ে যাই, আবার কাজ মিটিয়ে রাতের বেলা ফিরি। বেরোবার সময় কোনোদিনই আর বিড়ালটাকে দেখি না। সে আগের মতো আর আমার বেরোবার সময় আমার পেছন পেছন আসে না। সারাদিন কোথা দিয়ে ঘুরঘুর করে বেড়ায় কে জানে। রাতের বেলা ওকে খেতে দিলে ও আর খাবারে মুখ লাগাতো না। রাতের বেলা আবার সেই এক দুঃস্বপ্ন। এইভাবেই চলছিল সব। সপ্তাহে শনিবারটা আমি নিরামিষ খাই। এই দিনটায় বিড়ালটার আমার বাড়িতে খাওয়া জুটত না। এই শনিবার রাতে খাবার সময় লক্ষ্য করলাম বিড়ালটা আমার পাশে বসে আমার খাবারের দিকে হা করে তাকিয়ে আছে। আমি জানি নিরামিষ খাবার ওর মুখে রোচে না, শুধু ওর কেন, কোনো বিড়ালেরই রোচে না। তবুও হা করে আছে দেখে আমার খাবার পর একটুখানি খাবার ওকে দিতেই ও গোগ্রাসে সেটা খেয়ে নিল। ওর এই কাণ্ড দেখে আমি ভীষণ অবাক হলাম। বিড়াল মাছ না খেয়ে নিরামিষ খাচ্ছে, এও কি সম্ভব? এরপর থেকে আমার বিড়ালটাকে সন্দেহ হতে থাকলো। মনের ভুল নয়, ভালো করে লক্ষ্য করে দেখেছি বিড়ালটার চোখ দুটো আর আগের মতো নেই। সেই স্বাভাবিক চোখের বদলে একটা পাথুরে নিষ্পলক চোখ সারাক্ষণ আমার দিকে চেয়ে থাকে। না, দিনের বেলা নয়, দিনের বেলা সে আসে না, শুধু রাতের বেলা। এদিকে প্রতি রাতে সেই এক দুঃস্বপ্ন আমাকে পাগল করে দিচ্ছে। অনেক ডাক্তার দেখালাম, কিন্তু কেউ কিছু করতে পারল না। দিনের বেলা বিড়ালটা কোথায় যায় তা জানবার জন্য আশেপাশের বাড়ির লোকের সাথে কথাও বলেছি। তারা বলেছে যে বিড়ালটাকে তারাও কেউ দেখে না। তাহলে দিনের বেলা সে কোথায় যায়? এবার একটা সিদ্ধান্ত নিলাম, এই বিড়ালটাকে আর বাড়িতে রাখা যাবে না। কালো বিড়াল শুনেছি অশুভ হয়, হয়তো আমার দুঃস্বপ্নটার সাথে ওর কোনো যোগসূত্র আছে। আমি আজকে রাতেই ওটাকে দূরে কোথাও ছেড়ে আসব। রাতের বেলা ওটাকে গাড়িতে তুলে নিয়ে চললাম সেই উদ্দেশ্যে।
শহরের বাইরে একটা নির্জন রাস্তার ধারে ওটাকে রেখে নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে এলাম। রাতে ঘুমিয়ে আছি, সেই সময় আবার সেই দুঃস্বপ্নটা। একটা 4 পায়ের জিভ পা থেকে উঠে আসছে আমার বুকের দিকে, বুক ছাড়িয়ে এসে আমার গলার কাছে এসে সে তার ধারালো নখ বসিয়ে দিল আমার গলায়। আমি যন্ত্রণায় শিউরে উঠে ধরপড় করে লাফিয়ে উঠতে চাইলাম, কিন্তু পারলাম না। এটা কোনো দুঃস্বপ্ন নয়, সত্যি সত্যি একটা লোমশ কালো জন্তু আমার বুকের উপর উঠে আমার টুটি চেপে ধরেছে। আমি তাকে ছাড়াতে গিয়েও পারছি না। আমার সারাটা শরীরে ছড়িয়ে যাচ্ছে তার নখের আঁচড়। হঠাৎ শরীরে কোথা থেকে এক পাশবিক শক্তি এসে গেল জানি না, এক ঝটকায় সেই জন্তুটাকে আছাড় মেরে ফেললাম বুকের ওপর থেকে। মেঝেতে পড়েই সেটা আর্তনাদ করে উঠল, আর তারপরেই বিড়ালটা হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল। আমি ভয়ে আর ঘরে থাকতে পারলাম না। কাল রাতের ঘটনা এটা। আমি রাতে সেই সময় ছুটে চলে আসি সোমনাথের বাড়ি। আশা করি বুঝতেই পারছেন যে বিড়ালটা সাধারণ কোনো বিড়াল নয়। আর আমি যে মিথ্যে বলছি না, আমার অবস্থা দেখে সেটা আশা করি বুঝতে পারছেন। এবার দেখুন আপনি যদি কিছু করতে পারেন। দুঃখিত, আমি আপনার জন্য কিছুই করতে পারবো না। পারবেন না? না, কারণ আমি সত্যের পূজারী। যে সত্যকে আড়াল করে আমি তাকে সাহায্য করতে পারি না। এসব কি বলছেন আপনি? কোনো সত্যি আমি লুকোইনি। লুকিয়েছ, আসল সত্যিটাই তুমি লুকিয়েছ। জানতে চাও সেটা কি? কি? যে বিড়ালটা এতদিন তোমার কাছে ছিল সে সত্যিই কোনো সাধারণ বিড়াল ছিল না। তার ভেতরে আশ্রয় নিয়েছিল অনুপমার অতৃপ্ত আত্মা। তুমি বললে তুমি ব্যবসার কাজে বাইরে গিয়েছিলে, মিথ্যে। তুমি শহর ছেড়ে পালিয়েছিলে ভয়ে। বিকাশ, তুমি জানো তুমি কি বলছো? হ্যাঁ আমি জানি। সরি অনুপমা, আমার পক্ষে তোমায় বিয়ে করা সম্ভব না। তুমি আমায় ভুলে যাও। ভুলে যাও মানে? আমাদের 7 বছরের সম্পর্কটা তোমার কাছে কি পুতুল খেলার মতো সস্তা মনে হয় যে ভুলে যাও বললেই সেটা ভুলে যাওয়া যাবে? নাটক করো না অনু। দেখো, আমার সামনে এখন বিরাট বড় একটা কেরিয়ার। আমাকে কেরিয়ারে ফোকাস করতে হবে, আর ওটাই এখন আমার ফার্স্ট প্রায়োরিটি। এখন এসব প্রেম ট্রেমের চক্করে জড়িয়ে থাকলে তো আমার চলবে না, তাই না? তোমার ভালো মানুষই মুখোশের আড়ালে লুকিয়ে থাকা এই জানোয়ারটাকে আমি আগে চিনতে পারিনি। আমার সাথে প্রতারণা করে তুমি বাঁচতে পারবে না বিকাশ। আমি আজই থানায় যাব। তোমার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার তা আমি নেব। তুমি তৈরি থেকো। সর্বনাশ, এই মেয়েটা তো দেখছি আমাকে বরবাদ করে ছাড়বে। না, ওকে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ দেওয়া যাবে না। তার আগে আমাকেই ওর একটা পাকাপাকি ব্যবস্থা করতে হবে। এত রাতে কে ফোন করলো? আননোন নাম্বার। হ্যালো, কে? আপনি বিকাশবাবু বলছেন? বলছি। কে বলছেন? আমি থানা থেকে বলছি। থানা থেকে? হ্যাঁ, আসলে একটু আগে একটা মেয়ের রোড অ্যাক্সিডেন্টে স্পট ডেথ হয় ওই নেতাজি লেনের কাছে। এখনো পর্যন্ত মেয়েটার পরিবারের কারোর সাথে যোগাযোগ হয়নি। ওর ফোনটা পাওয়া গেছে পাশেই। ডায়াল কলে আপনার নাম্বারটাই দেখলাম সবার প্রথমে। আপনি প্লিজ একবার থানায় আসুন বডিটা আইডেন্টিফিকেশনের জন্য। না 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 না, আমার পরিচিত কারোর কিছু হয়নি। আমি এখন কোথাও যেতে পারবো না। এইটুকু কোঅপারেট তো করবেন নাকি? মেয়েটা তো আপনাকে চিনতো, আর কল লিস্টে ম্যাক্সিমাম তো আপনারই হিস্ট্রি রয়েছে দেখছি। সেসব আমি কিছু জানি না। আমি এখন শহরে নেই। আমি এখন যেতে পারবো না, রাখছি। এবার কি করব? যদি আমি ফেঁসে যাই, পুলিশের জেরার মুখে পড়লে কি হবে ঠিক নেই। না, এক্ষুনি পালাতে হবে, তাছাড়া উপায় নেই। আপনি এসব কি করে জানলেন? সাধনা বাবা, সবই সাধনা। সে যাই হোক, আসল কথাই তো এখনো বাকি। শোনো, তারপর তুমি বাড়ি থেকে ব্যবসার অজুহাতে গা ঢাকা দিলে। মেয়েটা দুর্ঘটনায় মারা যায়নি, ও আত্মহত্যা করেছিল। কিন্তু মেয়েটা তোমাকে সত্যি সত্যিই ভালোবাসতো।
তাই তোমার নামও কোথাও বলে যায়নি। এইবার কথা হচ্ছে, তোমার পোষা কালো বিড়ালটা এমনভাবে বদলে গেল কি করে? বলছি সে কথা। তুমি বাড়ি থেকে যাবার পর তোমার মৃত প্রেমিকা অনুপমার অতৃপ্ত আত্মা সূক্ষ্ম শরীর ধারণ করে তোমার বাড়ির আশেপাশে ঘুরতে থাকে। কিন্তু তোমার বাড়িতে ঈশ্বরের পুজো হয়, ধূপধুনো পড়ে, তাই সে তোমার বাড়ির চৌকাঠ ডিঙোতে পারে না। তখন সে মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করে তোমার ওই কালো বিড়ালটাকে। তুমি বাড়িতে না থাকায় বিড়ালটা খাবার জন্য আশেপাশে ঘুরে বেড়াতো। এমনই এক রাতে বিড়ালটা যখন বাইরে ছিল, তখন অনুপমার প্রেতাত্মা বিড়ালটার মধ্যে অশুভ শক্তির প্রবেশ ঘটায়। কালো বিড়াল এই কাজের জন্য একেবারে আদর্শ। সে চেয়েছিল বিড়ালটাকে দিয়ে তোমাকে হত্যা করে তোমার আত্মার সাথে নিজের মিলন ঘটাতে। কিন্তু সেখানেও একটা ব্যাপারে ব্যাঘাত ঘটল, ভালোবাসা। অনুপমার পাঠানো অশুভ শক্তিও তোমার প্রতি দুর্বল হয়ে পড়ে। তাই সেই কালো বিড়াল তোমাকে আঘাত করতে গিয়েও পারত না, তোমার বুক জড়িয়ে ধরত। কিন্তু দুদিন আগে তোমার জীবনে নতুন একটি মেয়ে আসে। সেটা অনুপমার সহ্য হয়নি, তাই সে নেহাতি রাগের বশে গতকাল রাতে তোমাকে আঘাত করে বসে। ওই কালো বিড়াল কোনোদিনই তোমার স্বপ্নে আসেনি, এসেছে তোমার ঘুমের মধ্যে। অনুপমা ছিল নিরামিষভোজী। খেয়াল করে দেখো, তুমি ফিরে আসার পর তোমার পোষা কালো বিড়ালটাও কিন্তু আর আমিষ খাবার ছোঁয়নি কখনো। হ্যাঁ ঠিক, আপনি কোনো সাধারণ মানুষ নন। এখন আমার কি করণীয় তা আপনি বলে দিন। অনুপমা চায় স্বীকৃতি। তুমি সমগ্র সমাজের সামনে অনুপমাকে স্বীকৃতি দেবে, ওর প্রতিকৃতিতে সিঁদুর পরিয়ে দেবে। তাহলেই ওর অতৃপ্ত আত্মা তৃপ্ত হবে। এছাড়া আর কোনো উপায় নেই। তুই আমাকে ভুল বুঝিস না সোমনাথ। বৌদি, ওকে একটু বোঝাও। ওকে আর কিচ্ছু বুঝিয়ে কোনো লাভ নেই বিকাশ। সোমনাথকে তুমি আর কোনোদিনও বন্ধু হিসেবে পাবে না। একটা অসহায় মেয়ের সঙ্গে তুমি যা অপরাধ করেছো তার কোনো ক্ষমা হয় না। আর সোমনাথ রায়চৌধুরী কোনোদিনও অন্যায়ের সাথে আপোষ করে না। হাজি সাহেবের কথা মতো কাজ করে দেখো, যদি বেচারি অনুপমার আত্মা তোমাকে ক্ষমা করে।